ওয়েলকাম ভিউয়ার্স, আমি কালো আক্তার চলে আসলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডে আপনাদের জন্য থাকছে কিছু ভয়ঙ্কর ঘটনা। আশা করি পুরোটা সময় জুড়ে থাকবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাগুলো কতটা ভয়ঙ্কর। তো আজকের ঘটনাগুলো যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মিলা, এবং তার গ্রামের বাড়ি হচ্ছে মাগুরাতে কোনো একটা জায়গায়। এবং প্রথম যেই ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি 2006-07 দিকে ঘটে, এবং এই ঘটনাটি ঘটেছিল তার চাচাতো বোনের সাথে। তো গ্রামের একটা বিষয় আছে যে চুল খুলে হাঁটা যাবে না, যেমন দুপুর দিকে বা সন্ধ্যার দিকে, এরকম একটা সময়। এটা খুব মেনে চলে গ্রামের দিকে, যারা গ্রামে থাকেন তারা হয়তো বিষয়টা জানবেন। তো এরকমই একদিন তার যে চাচাতো বোন ছিল, সে ছিল খুবই সুন্দরী, এবং তার অনেক বড় বড় চুল ছিল। এবং তার বোন এতটাই সুন্দর ছিল যে তার মতো সুন্দরী এরকম গ্রামে আর একজনও ছিল না, এমনকি এত বড় বড় চুলও কারো ছিল না। তো সে একদিন দুপুরবেলা গোসল করে, তার যে মাটির রাস্তা ছিল তাদের বাড়ির পাশে, গ্রামের সেই মাটির রাস্তা ধরে সে হাঁটতেছিল চুল ছেড়ে, যেমন তার চুলগুলা শুকানোর জন্য। তো এরকম হাঁটতে তাকে সবাই দেখছে তাদের বাড়ির। তো একটা পর্যায়ে তাকে আর কোথাও দেখা যাচ্ছে না। তাদের বাড়ির সবাই খোঁজাখুঁজি করে, তাদের পুরা বাড়িতে খুঁজেও তাকে কোথাও পাওয়া যায় না, এবং তাকে সেই গ্রামের মধ্যেও খুঁজতে থাকে, কিন্তু তাকে সেই গ্রামের কোথাও পাওয়া যায় না। তো এরকম খুঁজতে খুঁজতে হঠাৎ করে তাদেরকে অবাক করে দিয়ে তাকে দেখা যায় যে সে তার ঘরে বসে আছে, এবং চুলগুলা উস্কো খুস্কো, এবং তার চোখগুলো অনেক লাল। এই অবস্থায় তাকে ঘরে পাওয়া যায়। তো যাই হোক, ওই দিন গেল। ঠিক সেই দিন থেকে মানে প্রতিদিন, ঠিক প্রথম দিন ঠিক যেই সময়টাতে সে হারাই গেছিল, এরকম সে প্রতিদিনই হারায় যায়। ঠিক আধা ঘন্টার মতো তাকে আর কোথাও পাওয়া যায় না। পরবর্তীতে দেখা যায় সে ঘরে। বিষয়গুলো তাদের কাছে অদ্ভুত লাগতে থাকে, এবং তাকে জিজ্ঞেস করলেও সে বলতে পারে না যে কি হয়েছিল বা সে কোথায় গেছিল। সে বলে যে আমি তো ঘরেই ছিলাম। ইভেন এমনও দেখা গেছে যে ঘরের মধ্যে সে আছে, তাকে দেখছে, অথচ একটা পর্যায়ে সে দেখা যাচ্ছে যে সে ঘরের মধ্যে নাই, এবং তাকে অনেক খোঁজাখুঁজি করা হয়, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। কিন্তু ঘরের মধ্যে দরজা একটাই, জানালার মধ্যে গ্রিল আছে। সে যে ঘর থেকে কোথাও যাবে এরকমও কোনো উপায় নাই। তো পরবর্তীতে তারা এই বিষয়টা বুঝতে পারে যে হয়তো কোনো একটা সমস্যা হইতাছে। তো পরবর্তীতে তাকে ডাক্তার দেখানো হয়। তো ডাক্তার বলে যে তার কোনো সমস্যা নাই, এবং হোমিও ডাক্তার দেখানো হয়। তারাও তাকে কিছু ওষুধ লিখে দেয়। তারা বলে যে তার হয়তো মেন্টালিটি কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে সে হয়তো এরকম করে। কিন্তু একটা পর্যায়ে দেখা যায় যে সে সবার সাথে খারাপ বিহেভ করা শুরু করে। এটা সব সময় না, যেমন নির্দিষ্ট একটা সময়ে সে সবার সাথে উল্টাপাল্টা কথাবার্তা বলে, এবং কি সবাইকে তুই তুকারি করে। আসলে যে মেয়ে একদম শান্তশিষ্ট একটা মেয়ে, তার দ্বারা এরকম আচরণ কেউ আশা করে না কখনো, কিন্তু সেইগুলোই ঘটতেছে। তো যাই হোক, পরবর্তীতে তার যে দাদি ছিল, সে বলে যে অন্য কোনো সমস্যা আছে, একজন কবিরাজকে আনা হয়। সে কবিরাজ এসে তাকে দেখে বলে যে তাকে তো জিনে আছর করছে। তো যাই হোক, সে তাকে চিকিৎসা করে, এবং তার মধ্যে যে জিনটা ছিল সেটাকে হাজির করা হয়, এবং সেটা এসে সবাই সেখানে উপস্থিত ছিল তাদের বাড়ির, যেহেতু তাদের বাড়িটা মোটামুটি অনেক বড় একটা বাড়ি ছিল, এবং অনেক সদস্যের একটা বাড়ি। সবাই ছিল সেখানে। তাদের সামনে তারা দেখতে পান যে তার মধ্যে একটা পুরুষ কণ্ঠ,
মোটা গলার একটা কণ্ঠ, সে কথা বলতেছে এবং সে বলে যে সে তাকে ছেড়ে যাবে না। তো সেই কবিরাজ বলে যে এটা আসলে যাবে, কিন্তু এগুলা আসলে মূলত অনেক সমস্যা করে, যে কোনো একটা ক্ষতি না হওয়া পর্যন্ত এগুলা যায় না। যাই হোক, পরবর্তীতে সেই যিনি কবিরাজ ছিলেন তাকে পানি ছিটা দেয়, পানি পড়ে তারপরে পানি ছিটা দেয় এবং তার শরীরে হলুদের গুঁড়া পুড়ে সেগুলা ছিটা দেয়। মানে তার কার্যক্রম অনুযায়ী সে মানে অনেকভাবে চেষ্টা করে। তো একটা সময় সেই জিনটা রাজি হয় যে সে তাকে ছেড়ে চলে যাবে এবং সে বিনিময়ে কিছু চায়। সে যা যা চায় সবকিছুই তাকে দেওয়া হয় জোগাড় করে, এবং সে প্রমাণস্বরূপ সে যে চলে যাবে সেই প্রমাণস্বরূপ তাকে বলা হয় যে তাদের বাড়িতে একটা গাছ ছিল, সেই গাছের একবারে মানে মগ ডালের মধ্যে একটা কলসি বেঁধে রেখে সে চলে যাবে। তো যাই হোক, ঠিক যেই সময়টাতে তার চাচাতো বোন হারায় যেত, ওরকম একটা সময় হঠাৎ সবাই দেখতে পায় যে সেই গাছের উপর একটা কলসি বাঁধা, ঝুলানো। আসলে অত উপরে মানে কারো উঠে কলসি বাঁধা সম্ভব না, কারণ একবারে মানে নরম যেই জায়গাটা গাছের, মানে ওইখানে কেউ উঠতেই পারবে না, উঠলে হয়তো ভেঙে পড়ে যাবে, এরকম একটা জায়গায় বাঁধা। তখন সবাই মানে বিষয়টা বুঝতে পারলো যে সে হয়তো চলে গেছে। তো যাই হোক, এটা যাওয়ার কিছুদিন প্রায় ভালোই ছিল। তারপরে মানে আবারও সেই সমস্যাটা শুরু হয়। কিন্তু এবার সমস্যাটা মানে আগের চাইতে একটু বেশি। যেমন আগে যেমন নির্দিষ্ট একটা সময়ে সে উধাও হয়ে যেত, আবার সে ফিরে আসতো। কিন্তু এবার যেমন সে যখন তখন মানে এনি টাইম যেকোনো সময় তার মধ্যে সেই জিনিসটা হাজির হয়ে যায় এবং সে উল্টাপাল্টা শুরু করে। এমনকি ঘরের মধ্যে তারা খাবার রান্না করে রাখছে, দেখা গেছে যে এক পাতিল খাবার সে একাই সাবার করে দিচ্ছে এবং হঠাৎ সে মানে উধাও হয়ে যেতেছে, আবার সে ফিরে আসতেছে। এবং অনেক সময় দেখা গেছে হঠাৎ উধাও হয়ে গেছে, তাকে খুঁজতে খুঁজতে পাওয়া গেছে যে তাদের ঘরের পিছনে একটা তেঁতুল গাছ আছে, সেই গাছটার নিচে তাকে মানে চুলগুলা উস্কো খুস্কো অবস্থায় এবং তার মানে চোখগুলা অনেক লাল অবস্থায় তাকে পাওয়া যায়। তো সেইখান থেকে যখন মানে তারা তাকে আনতে যায়, সে সবার উপরে আক্রমণ করে বসে। মানে এরকম একটা ব্যাপার-স্যাপার তখন শুরু হয়ে যায়। তো পরবর্তীতে মানে তার যে দাদি ছিল, সে বলে যে, "না, আসলে এটা মনে হয় আবার ওই জিনিসটা আবারও আসছে, যেটা চইলা গেছিল।" তো পরবর্তীতে মানে সেই কবিরাজকে আবারও আনা হয় এবং সেই কবিরাজ বলে যে সে আবারও নাকি ওই রাস্তা দিয়ে চুল খুলে হাঁটছিল, যার কারণে সেটা আবারও চলে আসছে। কিন্তু ওই জিনটা বলে যে, "আমি তো চলে গেছিলাম, কিন্তু ও কেন আবারও ওইখান দিয়ে এরকমভাবে হাঁটলো? এবার সে আর যাবে না।" তো যাই হোক, অনেক চেষ্টা করা হয় কিন্তু তাকে আর কিছুতেই কিছু করানো যায় না। পরবর্তীতে সেই কবিরাজটা বলে যে, "আমার পক্ষে আর সম্ভব না এটাকে তাড়ানো। কারণ এটা খুবই শক্তিশালী একটা জিন, এটা বদজিন, এটা খুবই খারাপ।" তো পরবর্তীতে তারা মানে অন্যান্য হুজুরদের দ্বারা ট্রাই করতে থাকে। কিন্তু সেই যে কবিরাজটা ছিল, সে একটা কথা বলে যায় যে, "আপনারা এক কাজ করেন, মানে তাকে যত দ্রুত সম্ভব আপনারা বিয়ে দিয়ে দেন, তাহলে হয়তো আর এই সমস্যাটা থাকবে না।" তো পরবর্তীতে তাকে বিয়ে দেওয়া হয়। কিন্তু বিয়ে যেখানে দেওয়া হয় তাদেরকে সমস্ত ঘটনা বলা হয়। তারা মানে জেনে শুনেই নিছে এই বিষয়টা, এবং যার সাথে বিয়ে দেওয়া হয় সে একজন ধার্মিক মানুষ ছিলেন এবং তার দেখে তাকে খুব পছন্দ হয়, যার কারণে সে এই সমস্যা জানার পরেও তাকে মানে বিয়ে করেন। কিন্তু সেই বাড়িতে যাওয়ার পরে, বিয়ের পরে মোটামুটি ৩-৪ মাস খুবই ভালো ছিল। তার সাথে আর এরকম সমস্যা হয় না। তারপরে মানে তার সাথে আবারও হঠাৎ করে এই সমস্যাটা শুরু হয়। কিন্তু এরপরে যেই সমস্যাটা শুরু হয়, যেমন আরো তীব্রভাবে শুরু হয়। যেমন সে ওই বাড়িতে সবকিছু ভাঙচুর করে এবং কারো কথা শোনে না। তার শাশুড়ির সাথে সে মানে কারণে অকারণে ঝগড়া শুরু করে দেয় এবং সে বাড়ির বউ, সে বলে যে, "আমি চলে যাবো।" এটা বলে সে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে।
মানে এরকম বিভিন্ন ধরনের মানে সমস্যা শুরু হয়ে যায়। তখন মানে এই বিষয়টা যেহেতু তারা জেনে শুনেই তাকে নিছিল, তাই তার যে হাসব্যান্ড ছিল সে মানে এক্সট্রা ২ জন লোকই রাখে তাকে দেখার জন্য। তো এদিকে তার সমস্যা মানে কোনোভাবেই মানে কমতেছিল না। তাকে বিভিন্ন ধরনের চিকিৎসা করানো হইতাছিল। কিন্তু কিছুতেই কিছু করা যাচ্ছিল না। অনেক কবিরাজের কাছে নেওয়া হয়, অনেক ডাক্তার দেখানো হয়। কিন্তু সে আর কোনোভাবেই মানে ঠিক হচ্ছিল না এবার। এমনকি অনেক সময় সে তার হাসব্যান্ডের উপরেও মানে আক্রমণ করে বসে। তো এরকম একটা অবস্থা। আবার অনেক সময় সে মানে কয়েকদিন ভালো থাকতো। যেমন ১৫ দিন, ২০ দিন অনেক ভালো থাকতো। তাকে দেখে মনেই হইতো না যে তার এরকম কোনো প্রবলেম আছে। কিন্তু হঠাৎ দেখা গেছে এই প্রবলেমটা আবার তার কাছে চইলা আসতো। তো একটা পর্যায়ে সে প্রেগনেন্ট হয়ে যায় এবং প্রেগনেন্ট হওয়ার পরে তার মানে সমস্যাগুলো আরো বেড়ে যায়। তখন মানে এমন অবস্থা হয়ে যায় যে তার যেই শ্বশুরবাড়িতে তারা মানে কেউ তাকে মানে এটা থামায় রাখতে পারতেছিল না। যেহেতু তাদের বাড়িতে মানে লোকজন একটু কম ছিল, শ্বশুরবাড়ির মানে লোক সংখ্যা খুবই কম ছিল। যার কারণে তারা ভাবে যে তাকে বাবার বাড়িতে পাঠায় দেওয়া হোক এবং ওইখানে গেলে হয়তো সে মানে তার প্রতি একটু কেয়ারটা বেশি হবে। যেহেতু তার মানে ৫-৬ টা চাচ্চি ছিল এবং তাদের বাড়িটা অনেক বড় ছিল, অনেক সদস্য ছিল। সবাই তাকে হয়তো দেখভাল করতে পারবে। এইজন্য তাকে এই বাড়িতে পাঠায় দেওয়া হয়। তখন তার মানে প্রায় ৬-৭ মাসের মতো হবে। ৫-৬ মাস এরকম হবে। তার পেটে সন্তান আসে। কিন্তু এই বাড়িতে আসার পরে তার সাথে মানে খুবই অমানবিক টর্চার করা হয়। যেমন তাকে দেখা গেছে অনেক সময় এরকম উদায় হয়ে যেত। তাকে বিভিন্ন বাঁশঝাড়ে বা সেই তেঁতুল গাছের নিচে বা অনেক সময় দেখা যেত মানে এমন জায়গায় তাকে পাওয়া যেত যা কল্পনা করা যায় না। যেমন অনেক সময় দেখা যেত সে চালের উপরে ঘুমায় আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? সবাই মানে আতঙ্কে থাকতো সে নাকি নিচে পড়ে যায়। যেহেতু সে একজন মানে প্রেগনেন্ট ছিল। তো এরকম অনেক ধরনের টর্চার তার উপরে শুরু হয়ে যায় এবং সে অনেক সময় দেখা গেছে অল্প কিছুক্ষণ সুস্থ আছে, আবার দেখা গেছে হঠাৎ তার মধ্যে এরকম হঠাৎ সমস্যা শুরু হয়ে যেত। আবার এরকমও দেখা যেত যে সে মানে বাতাসে ভাসতে থাকতো। যেমন একদিন সে দেখলো যে সবাই রান্নাঘরে বসে আছে। সে ঘর থেকে বের হয়ে রান্নাঘরের দিকে আসবে আরকি। তো রান্নাঘরের দিকে আসতে কম হলেও মানে ২০-২৫ কদম দিয়ে আসতে হয়। যেহেতু আপনারা জেনে থাকবেন যে গ্রামের মধ্যে রান্নাঘর, বড় ঘর, থাকার ঘর এগুলা একটু দূরে থাকে। তো সেই মানে পুরা রাস্তাটা ২০-২৫ কদমের যে রাস্তাটা ছিল, এই সম্পূর্ণ রাস্তাটা সে মাত্র ৪-৫ কদমে চইলে আসতো। যেমন একটা করে কদম দিতেছে সে যেন বাতাসে ভাসতেছে। এরকম ভাবে চলে আসতো। তো এই বিষয়গুলা দেখে তো ওই বাড়িতে যত আরো মানুষজন ছিল, তাদের যত আত্মীয়স্বজন ছিল, সবাই আসা মানে অনেকটা বন্ধ করে দেয়। কারণ তারা বিশ্বাস করে যে এটা যে এখন ওর উপরে আছে, ওর থেকে এটা কার উপরে সুইচ করে চলে যায়। মানে এই বিষয়গুলা মানে তারা অনেক ভয় পাইতো। যার কারণে মানে অনেকেই এই বাড়িতে আসাই বন্ধ করে দেয়। এরকম ভয়ংকর ঘটনা দেখে। তো সর্বশেষ যখন মানে একটা খুবই ভয়ংকর একটা ব্যাপার হয়, সেটা হচ্ছে যে সে একদিন দেখে যে হঠাৎ বাতাসে ভাসতেছে। তো সবার সামনে পুরা বাড়িতে প্রত্যেকটা মানুষজন এটা দেখতেছে যে সে বাতাসে ভাসতেছে, যেমন তার মানে পিঠটা নিচের দিকে মানে মুখটা মানে উপরের দিকে আকাশের দিকে এরকম সে ভাসতেছে। তো অনেকক্ষণ এটা ভাসার পরে তাকে হঠাৎ করে মানে কে যেন মানে উল্টিয়ে দেয়। উল্টিয়ে বলতে মানে সে মুখটা নিচের দিকে, পিঠটা উপরের দিকে এরকম। এরকম হওয়ার পরে প্রায় ৬-৭ হাত উপর থেকে তাকে মানে মাটিতে ফেলা হয়। মানে এমনভাবে ফালানো হইতো যে সে যাতে তার পেটে মানে আঘাতটা পড়ে। পুরাপুরি প্রেশারটা যেন তার পেটের উপরে পড়ে এরকমভাবে। এই জিনিসগুলা মানে তাদের বাড়ির সবাই দেখত। কিন্তু অনেকে ভাবতো যে হয়তো তার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে বা মারা গেছে। কিন্তু আসলে সেই বাচ্চাটাও কিছুই হইতো না। কিন্তু এরকম ঘটনা তার সাথে প্রায় ৩-৪ বারের মতো ঘটছে ওই বাড়িতে।
এবং প্রত্যেকটা মানুষ মানে অবাক হয়ে যেত এই জিনিসগুলা দেখে, যে এরকমভাবে এই সমস্ত মানে খারাপ যে জিনিসগুলা, জিনগুলা এরকমভাবে মানে টর্চার করতে পারে। মানে তার উদ্দেশ্য ছিল সেই মানে বাচ্চাটাকে নষ্ট করে ফেলা। যেহেতু তার ৫-৬ মাস ওভার হয়ে গেছে অলরেডি। তো পরবর্তীতে তাকে আরো অনেক কবিরাজ দেখানো হয়, কিন্তু কিছুতেই কিছু হইতেছিল না। হয়তো যখন মানে কবিরাজ আসতো, হয়তো কিছু সময়ের জন্য সে সুস্থ হইতো, কিন্তু পরবর্তীতে দেখা যেত সে মানে সেই আগের মতোই। আর যত বেশি মানে কবিরাজ আনা হইতো এগুলাকে দেখানোর জন্য, মানে তত বেশি টর্চার বেড়ে যাইত। মানে এরকম একটা অবস্থা। এমনকি এমনও দেখা যেত যে তার মানে ঘরে সে শুয়ে আছে, হঠাৎ করে সে ঘুম থেকে উঠে তার পেটটাকে গিয়ে সে দেয়ালের সাথে অনেক জোরে ধাক্কা দিতেছে। মানে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে কেউ তাকে ঠেলে নিয়ে যে এরকম ধাক্কা দিতেছে, আঘাত করতেছিল পেটের মধ্যে। তো যাই হোক, এরকম অনেক ঘটনা তার সাথে ঘটতে থাকে এবং ওই বাড়ির প্রত্যেকটা মানুষ মানে এই ঘটনাগুলা মানে সাক্ষী হয়ে যায়। তো পরবর্তীতে একটা সময় তার বেবি দুনিয়াতে আসার মতো সময় হয়ে যায়। যেহেতু বেবির কিছুই হয় নাই, বেবি সুস্থ ছিল। কিন্তু তখন মানে তারা আরো বেশি চিন্তিত হয়ে যায়। এখন তারা মানে কিভাবে এইটা করবে? কারণ সে তো ঠিক থাকে না। তার একটু পরপরই কোনো না কোনোভাবে সমস্যা শুরু হইতেছে। এমনকি তাকে অন্য কোথাও নিয়ে রাখা হইলেও সেখানেও একই অবস্থা। পরবর্তীতে তার বেবি হয় এবং বেবিটা মানে এরকম ছিল যে একটু অ্যাবনরমাল টাইপের। অ্যাবনরমাল বলতে যেমন প্রতিবন্ধী সম্পূর্ণভাবে। তো যাই হোক, এখন প্রতিবন্ধী হইলেও সন্তানকে তো আর ফেলে দেওয়া যায় না। তবে ডাক্তাররা তখনই বলে দিছে যে তার বেবি হয়তো ১০-১২ বছরের বেশি হয়তো সে বাঁচবে না। তার মানে খুবই কন্ডিশন খারাপ। তো যাই হোক, পরবর্তীতে তাকে বাড়িতে রাখা হয়। কিন্তু তখনও তার সাথে এই সমস্যাগুলা চলতে থাকে। যেমন সেই বেবিটাকে মানে খাওয়াইতে পারত না। যেমন দুধ খাওয়াইতে যাইতেছে, অথচ তার মনে হইতাছে যে কেউ তাকে ধরে রাখছে। মানে এগুলা তার ভাষ্যমতে। যে দেখতেছে তার বাচ্চাটা মানে কান্না করতেছে। যেহেতু প্রতিবন্ধী, সে ওরকমভাবে মানে নড়তে-চড়তে পারত না। তো সে যখন তার বাচ্চাটাকে সাহায্য করার জন্য মানে এগিয়ে যাবে, কিন্তু সে পারত না। মনে হইতো তাকে কেউ একজন আটকায় রাখছে বা কেউ তাকে ফ্রিজ করে দিছে এরকম। মানে তার ইচ্ছা হইতাছে সে তার বেবির কাছে যাবে। কিন্তু কেউ একজন অদৃশ্য শক্তি তাকে যাইতে দিতেছে না। এরকম মানে অনেক ধরনের সমস্যা হইতে থাকে। তো পরবর্তীতে সেই বাচ্চাটা মানে ১০-১২ বছর পর্যন্তও না, মানে ৪-৫ বছর হইছে পরেই সে বাচ্চাটা মারা যায়। কিন্তু তারপরে সে বাচ্চাটা মারা যাওয়ার পরে সে মানে টোটালি মানে সুস্থ। তার সাথে মানে এরকম কোনো ঘটনা কখনো ঘটছে কিনা কেউ হয়তো তাকে দেখলেই বলতেও পারবে না যে তার সাথে এরকম ঘটনা ঘটছে। অথচ এই ঘটনাগুলা কিন্তু তার নিজের বাড়ির যারা পরিবারের যারা সদস্য, এমনকি তার শ্বশুরবাড়ির শাশুড়ি এবং তার হাসব্যান্ড, তারা কিন্তু সাক্ষী এই জিনিসটার। যে আসলে তার সাথে এরকম ঘটনাগুলা ঘটছে। কিন্তু সে এখনো মানে পুরোপুরি সুস্থ। তার পরবর্তীতে আরো বেবি হইছে, ২ টা বেবি হইছে। কিন্তু তারা এখনো সুস্থ, তারা এখনো বড় হয়ে গেছে। কিন্তু তার সাথে এই ঘটনাগুলা একটা সময় ঘটছে। তো সবাই বলে যে ওই যে কবিরাজ যে বলছিল যে তার বড় কোনো ক্ষতি না করে সে যাবে না, ওইটাই ছিল তার সেই বড় ক্ষতি, যে তার ১ম বেবিটাকে মানে নষ্ট করে দেওয়া ছিল তার মানে ইচ্ছা। এবং সে সাকসেসফুলও হইছে। সে যেহেতু দুনিয়াতে আসছে, কিন্তু ওরকম সুস্থভাবে আসে নাই। কিন্তু সে একটা পর্যায়ে ওই বেবিটা মারা যাওয়ার পর থেকে সে মানে টোটালি সুস্থ হয়ে যায় এবং ওই জিনিসটা চলে যায় তাকে ছেড়ে। পরবর্তীতে তার আর এরকম কোনো সমস্যা হয় নাই। তো ভিউয়ার্স, এই ছিল ১ম ঘটনা। এবং ২য় যেই ঘটনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, এটাও সেই মানে মিলার সাথেই ঘটে যাওয়া ঘটনা। যেহেতু সে ওই সময়টাতে ছোট ছিল। তো এই ঘটনাটাও মূলত তার ওই ২০০৪-৫ সালের একটা ঘটনা। মানে এই ঘটনাগুলা যখন তার মানে সেই চাচাতো বোনের সাথে ঘটছিল, তারও মানে আগের ঘটনা এটা। তো গ্রামের একটা ব্যাপার-স্যাপার আছে যে ঈদের সময় যে ঢাকা শহরে যেমন আতশবাজি ফুটায় মানুষ, কিন্তু গ্রামে এইটা না। গ্রামে কিন্তু অন্য আরেক ধরনের একটা
আতসের মতো, যেমন মানে খেজুর গাছের যে ছাল দিয়ে একটা মানে বোমের মতো বানানো হয়, ওইটাকে মানে তারা ফুটাইতো। ওইটা মানে আগুনে পুড়লে মানে অনেক জোরে শব্দ হইতো। মানে এটা তারা জানে, আমি জানি না। হয়তো আপনারা যারা এই ঘটনাটা শুনছেন তারা হয়তো বিষয়টা চিনতে পারবেন। মানে আমি এরকম কোনো কিছুর নাম শুনি নাই। তো যাই হোক, তারা মানে বাচ্চারা এরকম ফুটাইতো ওই সময়টাতে। তো একদিন তারা মানে সেই ঈদের আগ মুহূর্তে ২-৩ দিন আগে হবে। রোজা ছিল ওই সময়, রোজা চলতেছিল। তো তারা ইফতারির পরে প্রায় ৫-৬ জন মিলে তারা এগুলা বানানোর জন্য তারা মানে যেই জিনিসগুলা লাগে এগুলা জোগাড় করার চেষ্টা করতেছিলেন। যে আসলে তারা কিছুদিন পরে ঈদ আসবে, তখন তারা মানে ফুটাইবেন এগুলা। তো আগে থাকতে তারা এগুলা জোগাড় করার চেষ্টা করেন। তো একটা পর্যায়ে মানে তার যারা ছিল তাদের বাড়ির কাছেই একটা জায়গা ছিল যেখানে খেজুরের বাগান ছিল একটা। সেই খেজুর বাগানে তারা যাবেন এগুলা আনার জন্য। তো তারা যখন মানে সেই মাটির রাস্তা ধরে যান ৫-৬ জন, এবং সেখানে যেয়ে মানে রাস্তার উপরে আছেন, তারা যখন নিচে নামবেন তখন তার কয়েকটা চাচাতো ভাই-বোন যারা ছিল তারা বলে যে, "রাতের বেলা ওইখানে যাওয়া ঠিক হবে না। আসলে ওই জায়গাটা ভালো না।" অনেকে বলে আরকি। তো মিলা কিন্তু ওই জিনিসটা বেশি একটা পাত্তা দেয় না যে, "না, আমরা রাতেই যাবো। আর কি এমন আছে চল দেখি।" মানে এরকম সে বলতে থাকে। তো পরবর্তীতে সে উম আর ওই জায়গাটা কিন্তু তাদের বাড়ি থেকেও মোটামুটি অনেকটা দূরে। তো এইজন্য তার যে আরো কাজিন ছিল তারা মানে ভয়ে যাইতে চায় না। যেহেতু বাড়ির কাছে হইলে তারা হয়তো জিনিসটা যাইতো যে ডাক দিলে হয়তো তাদের বাড়ির কাউকে পাওয়া যাবে। কিন্তু তাদের গ্রামটা ছিল মোটামুটি অনেক বড় একটা গ্রাম। তো ওই গ্রামেরই মানে অনেকখানি রাস্তা পার হইয়া সেখানে যাইতে হয়। তো এর মধ্যে মাঝখানে একটা মসজিদ পড়ে। সেই মসজিদ পার হয়ে আরো ২-৩ টা বাড়ি তারপরে পড়ে সেই জায়গাটা। তো যাই হোক, পরবর্তীতে তারা মানি অনেকে চলে আসে, অনেকে যায় না। তো সেই মিলা এবং তার কাজিন তারা ২ জন সেই মানে বাগানটাতে নামে যাওয়ার জন্য, রাস্তা থেকে নিচে নামে এবং নেমে তারা যখন সেই বাগানটার দিকে যায়, তো হঠাৎ মানে মিলাই ১ম দেখে যে একটা সাদা কাপড় পরা কিছু একটা বসে আছে একটা খেজুর গাছের নিচে। তো এটা দেখে মিলা মানি তার কাজিনকে জিজ্ঞেস করে, "কিরে, দেখ তো ওইটা কেউ কি বসে আছে?" কিন্তু তার কাজিন বলে, "কই না তো, আমি তো দেখি না।" তো তার কাজিন বলে যে, "ঠিক আছে চল আরেকটু সামনে যাই, সামনে গিয়ে দেখি আসলে কি। আমি তো দূর থেকে বুঝতে পারতেছিলাম।" আর দূর থেকে এমনিতেও মানে বুঝা যাচ্ছে যে কেউ একজন বসে আছে। কিন্তু আসলে কাছে গেলে হয়তো জিনিসটা আরো ভালোভাবে বুঝা যাবে। দূর থেকে মানে ততটা স্পষ্ট না। মানে মনে হইতেছে যে একটা মহিলার মতো বসে আছে ঘোমটা দিয়ে সাদা, এবং তার আঁচলটা উড়তাছে বাতাসে। এরকম কিছু একটা। তো পরবর্তীতে তারা যখন আরো সামনের দিকে আগায় যায় তখন তারা দুজনেই দেখতে পায় যে সত্যি, সত্যি কেউ একজন মানে বসে আছে। তখন তার কাজিন বলে যে, "মিলা চল, আর যাওয়ার দরকার নাই। এত সাহস ভালো না। এখানে নিশ্চয়ই খারাপ কিছু আছে। এটা ভয়ংকর কিছু হইতে পারে।" তো মিলা ভাবতেছে যে হইতে পারে যে তাদেরকে ভয় দেখানোর জন্য কেউ হয়তো বইসা আছে এখানে। হয়তো এই গ্রামেরই কেউ হবে, বা ওই খেজুর বাগানের মালিক-টালিক বা তাদের বাড়িরই কেউ হবে। মালিক যিনি ছিলেন তাদের বাড়ির কেউ হইতে পারে। তো এটা ভেবে সে মানে আরো সামনের দিকে আগায় যেতে চায়। তো একটা পর্যায়ে যখন তারা মানে খুব কাছাকাছি চলে আসে, হঠাৎ কইরা মানে তার মনে হইল যে তার পেছন দিয়ে কি যেন ছাপ করে চলে গেল। তখন তারা দুজনেই মানে পেছন দিকে তাকায়। মানে একটা মানুষ যখন দৌড়ে চলে যায় পাশ দিয়ে বা পেছন দিয়ে, এটা কিন্তু অনুভব করা যায়। তো যখনই তারা মানে পেছন দিকে ঘুরে তাকায় দেখে যে আসলে কিচ্ছু নাই, এবং পরবর্তীতে যখন তারা সামনের দিকে আবার তাকায়, তারা দেখতে পায় যে মানে সামনেও সেই যে অবয়বটাকে তারা দেখতে পাইছিলেন সেটাও নাই। তখন তারা মানে দুজনেই একটু ভয় পেয়ে যায় যে আসলে বিষয়টা কি? এইমাত্র দেখলাম কিন্তু এখনই আবার নাই। জিনিসটা একটু কেমন না? তো তার যে কাজিন ছিল যে, "চল, এখানে আর থাকার কোনো প্রয়োজন নাই। আমরা যা কিছু নেওয়ার, যেই ছাল-টাল নেওয়ার এগুলো আমরা লাগলে সকালে আইসা নিবো।" তো
তবুও এখন আমরা এখানে থাকবো না, চল। তো এটা বলে তারা যখন মানে ঘুরে যে চলে আসবে, ঠিক তখনই তারা মানে পেছনে একটা শব্দ পায় এবং ঘুরে তাকায়। তো পেছনে যখন ঘুরে তাকায় যে দেখতে পায় যে কোনো বাতাস নাই, অথচ যেই খেজুর গাছটার নিচে সেই অবয়বটাকে দেখছিলেন, সেই খেজুর গাছটার উপরে মানে যে পাতাগুলা ছিল অনেক জোরে নড়তাছে, মনে হইতাছে তুফান হইতাছে। কিন্তু আশেপাশে যে আরো গাছগুলা ছিল, সেখানে কোনো ধরনের এরকম কোনো সমস্যা তারা দেখতে পাচ্ছে না। শুধু ওই একটা গাছে। তখন তারা মানে দুজন মারাত্মক ভয় পেয়ে যায় এবং তারা একটা দৌড় দেন। তো ওইখানে তারা মূলত রাস্তায় ওঠে নাই। তারা দৌড় দিছিল মানে কোনাকুনি, যেহেতু গ্রামের রাস্তাটা একটু বাঁকা ছিল। বাঁকার কারণে মানে কোনাকুনি সেই মসজিদটা মানে তাদের বরাবর কাছে। মানে রাস্তা দিয়ে আসলে একটু রাস্তাটা বাঁকা, কিন্তু সেই ক্ষেত থেকে কোনাকুনি গেলে সেই মসজিদটার মানে কাছে হবে তাদের। মানে মসজিদটা দেখা যায়। তো তারা ওই ক্ষেতের মধ্যে দিয়ে মানে একটা দৌড় দেয়। এক দৌড়ে সেই মসজিদের কাছে চলে যায়। প্রায় কম হইলেও মানে ১০০ থেকে ১৫০ গজ দূর হবে। এরকম, এতটা দূর। তো তারা আইসা সেই মসজিদটার সামনে দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে তারা পেছনে তাকায়। কিন্তু মানে এখানে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এতক্ষণ যা ঘটনা তাদের সাথে ঘটছে, হইতে পারে যে এটা তাদের মনের ভুল হইতে পারে বা বেশি পরিমাণে তাদের মধ্যে ভয় কাজ করতেছিল যার কারণে। কিন্তু ঠিক তখনই তারা মানে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে সেই ১ থেকে ১৫০ গজ দূর হবে, এতটুকু দূর থেকে মানে একটা মানে গাছের ডাল, ডাল বলতে লার্কি বলতে পারেন আপনারা, ছোট একটা টুকরা মানে সেখান থেকে কেউ একজন ছুঁড়ে মারছে যেটা তাদের কাছে এসে পড়ছে। অথচ সেখানে কিন্তু তারা ২ জনই ছিল। আর কেউ ছিল না। অথচ তারা যে মসজিদটার কাছে আইসা দাঁড়াইছে, সেখানে কিন্তু কোনো ধরনের গাছ ছিল না যে সেখান থেকে ডাল ভেঙে পড়বে। আর ডাল ভেঙে পড়লেও সেটাতে পাতা থাকবে বা অন্য কিছু। কিন্তু তাদেরকে যেই ডালটা ছুঁড়ে মারা হইছে, সেই ডালের মধ্যে কোনো ধরনের পাতা ছিল না। মনে হইতেছিল যে একটা টুকরা করা, মানে ওটাকে কেটে টুকরা করা হইছিল। যেমন গ্রামে পোড়ার জন্য ঠিক যেভাবে কাটে পিস, পিস করে, ওরকম একটা ডাল তাদের কাছে আইসা পড়ছে। এরপরে তারা ২ জন মানে আরেকটা দৌড় দিয়ে একবারে বাড়িতে চলে আসে এবং এসে সবাইকে বলে যে বিষয়টা, যে তাদের সাথে এরকম ঘটনা ঘটছে ওই বাগানে যাওয়ার পরে। পরবর্তীতে সেই ২ জনকে তাদের মা-বাবা যারা ছিল, তারা সেই রাতে গোসল করায় দেয় এবং হুজুরের থেকে ঝাড়ফুঁক করে আনে। তো ভিউয়ার্স, এই ছিল তার পাঠানো সেই ২ টি ঘটনা, এবং ঘটনাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটিতে একটা ফলো দিবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন।